গোটা ভারতবর্ষে এই মুহূর্তে আহ, বেশি চর্চিত নাম পলিটিক্যাল যে প্ল্যাটফর্ম যেটা সেটা হচ্ছে ককরোচ পার্টি। তার প্রেস কনফারেন্স হয়েছে, তার বক্তব্য আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি। কিন্তু পশ্চিমবঙ্গে যে ককরোচ পার্টি, যেটা তৃণমূল ভেঙে হচ্ছে, এটাকে ককরোচ পার্টি বলা যেতে পারে নাকি এটাকেই আপনারা গিরগিটি বলবেন, নাকি এটাকে বহুরূপী বলবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু এটা ঘটনা যে 58+2 বলছে, দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং যেটা নিয়ে দলের ভেতরে অন্তর্কলহ, তারা স্পিকারকে চিঠি দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়, তখনই তারক সিং, এই মুকুল রায়, তারা এই দলের, এবং সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, বহু বিদগ্ধ যারা সিনিয়র পলিটিশিয়ান, তারা দলটাকে তৈরি করেছিলেন। কারণ কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেছিল ছাড়তে। সেই সময় তৎকালীন সোমেন মিত্র ছিলেন রাজ্যের কংগ্রেসের সভাপতি। তাই দলের স্ট্যাম্প বা দলের রাবার স্ট্যাম্প, দলের লেটারেট স্বীকৃতি, ঘাসফুল, সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছে। তাই নব্য তৃণমূল এবং আদি তৃণমূলের মধ্যে ডিফারেন্সিয়েট যদি করা হয়, তাহলে বলবো যে নব্য তৃণমূল যারা করছেন তাদের কাছে স্বীকৃতি তৃণমূল কংগ্রেসের সেই রাবার স্ট্যাম্প, লেটারেট কি আছে? দেখুন, পলিটিক্যাল জার্নালিস্টের কাজই হচ্ছে যে গোটাটাকে বিশ্লেষণ করা। তাই আমি ককরোচ এবং গিরগিটির মধ্যে কিছুটা মিল খুঁজে পাচ্ছি। কেন বলছি? আসলে 2004 লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে একা জিতেছিলেন। পরে 2009-এর ইতিহাস মানুষ জানেন, তারপর 14-র জানেন, 14-র পরে 19 জানেন, 24-ও জানা আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে লজিক্যালি কতগুলো পয়েন্টে বলছি। আমি কিন্তু, কারণ আমি সাংবাদিক, আমার কাজই হচ্ছে এটা। আমি যদি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিগত সিদ্ধান্ত ভুল, তো ভুল। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কি কি ভুল করেছেন সেটা সমালোচনা করা যায়, পোস্টমর্টম করা যায়। তেমনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে যদি তার কোনো সিদ্ধান্ত ভুল হয়, সেটাও আলোচনা করা যায়। বিগত দিনে বামফ্রন্টকে নিয়েও আলোচনা হয়েছে। তাই দলের যদি স্ট্যাম্প প্যাড, লেটারের যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাতে থাকেন, ধরে নিতে হবে তিনিই হচ্ছেন। স্বাভাবিক লজিক এটাই বলে যে তিনি দলের শেষ কথা। এবং আমি আগাম বলছি, বিভিন্ন টিভি ডিবেট, বিভিন্ন মাধ্যমে আমি সংবাদ শুনছি, ইন্টারভিউ দেখছি, আমি বলছি যে এই দলটা উঠে যাবে, মানে নব্য তৃণমূল থাকবে না। এবং দেখবেন যারা আজকে বিদ্রোহ করছে, ইতিমধ্যে ইটাহারে মোশাররফ হোসেন, তিনি তার সুর তিনি অন্যদিকে বইছে, এবং বহু বিধায়ক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছে। আসলে এটা যেটা মানে মুশকিলটা হচ্ছে যে ডুমুরের ফুল হয় আর মশরুমের ফুল, যেটা প্রকৃতির নিয়মে হয়, সে পার্থক্য। ডুমুরের ফুল হলে তো আপনার চোখে দেখা যাবে না। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, যদিও মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক বলেছে যে ওকে প্রাক্তন সিপিএম বলবেন না। অমিত মিত্র দিল্লিতে যখন ডেপুটেশনের সময়, প্ল্যানিং কমিশনের সামনে সময়, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করেছিলেন তৎকালীন অমিত মিত্রকে। তারপর তিনি নেত্রী সুনজর আসেন, তারপর দল ত্যাগ করেন। তার রাজনৈতিক যে বিস্তৃত জলরাশির কথা, সেটা অবশ্যই কিছুটা কদমাক্ত পরিস্থিতি। সব থেকে বড় ভুল হচ্ছে যে ঋতব্রতকে নিয়ে, যে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভা পাঠিয়ে দিল, পার্টিদের নিয়ে পাঠিয়ে দিল তাকে রাজ্যসভায়। এই সুযোগ দিয়েছে তৃণমূল। তারপর তিনি আবার রাজ্যসভায় যান, তিনি শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হন। গোটা রাজ্য জুড়ে তিনি চষেছেন, বেরিয়েছেন, ফুল ফুল ফুটিয়েছেন বিভিন্ন কল কারখানার ক্ষেত্রে। তার কি ভূমিকা আছে, এটা তো তথ্য সবার কাছে আছে, আমার কাছেও আছে। তিনি কতবার সরব হয়েছিলেন হলদিয়া বন্দর নিয়ে, নাব্যতা নিয়ে, হলদিয়া ইন্ডাস্ট্রি নিয়ে, যে হলদিয়া পেট্রোকেমিক্যালস বাদে কি কি অবস্থাগুলো তৈরি হয়েছে, কটা কথা তিনি বলেছেন। আসলে তিনি শ্রমিক ইউনিয়ন থাকাকালীন জেলার যে সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো ছিল, তাদেরকে তার নিজের অঙ্গনে হেলনে কিন্তু চালিয়েছিলেন। এই জন্য অবশ্যই দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং হচ্ছে যে তাকে মাথায় তুলেছিলেন। আসলে কখনো কখনো জানেন তো, মাথায় যদি ঘাম বেশি জমে যায়
আপনাকে তখন শীতল জল দিয়ে সেই ঘামটা ঠিক নামাতে হবে। এটা গোড়াতেই গলদ ছিল। এবং তাকে আবার টিকিট দিয়েছে উলুবেড়িয়াতে। তিনি বলছেন আবার যে আমাকে তো চোর চোর বলছে না, বেঈমান বলছে। আরে দুটো শব্দের যদি পার্থক্য, বিরাট কিছু নয়। চোর মানে দুর্নীতিগ্রস্ত, সরকারি সম্পত্তি লুট, তাকে চোর বলা হয়। আর বেঈমান হচ্ছে রে যাকে ভরসা করা মুশকিল। চোরকে বরদাস্ত করা যাবে, সে যদি অভাবের তাড়নায় করেন বা স্বভাবে করেন, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, যেটা এখন চলছে। সেটা দেশের বিচার ব্যবস্থা ঠিক করবে যে তিনি চোর, তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি মানুষের জিনিস চুরি করেছেন। আর বেঈমান শব্দটা হচ্ছে রে সংবিধানে নেই শব্দটা, কোনো অভিধানেও আপনি বেঈমানের কোনো ব্যাখ্যা পাবেন না। মানে আপনার বাড়ির আমি ফুল খেলাম, ফুল দেখলাম, ফল খেলাম, সবকিছু খেলাম, বাটা ধোয়ার সময়, বাটি ধোয়ার সময় তখন আর ভাল লাগলো না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে কতটা সফল সেটা অতীতের ইতিহাস ঘাটলে খুব পরিষ্কার হয়ে যাবে। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি জানেন যে তার সঙ্গে তার লড়াই, তার সঙ্গে নয়, লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। যুব থেকে যুবা করা, এটা নিয়েও বিতর্ক হয়েছে। তিনি তার মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি চলে এসছেন 2020 ডিসেম্বরে একটি সভায় তিনি তার সমস্ত মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি চলে এসছেন। এটা তো বলা হয় বীর পুরুষ, যে আমি সব ত্যাগ করলাম। তারপর তিনি নন্দীগ্রামের যে বাই ইলেকশন, সেখানে তিনি জিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন। এই অবধি তো ঠিক আছে, গণতান্ত্রিকভাবে লড়াইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্সিয়েট থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনে ব্যাটিং করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে লাইনে ব্যাটিং করতে পারবেন না, কারণ তিনি যতই স্পোকেন ইংলিশ শিখে থাকুন না কেন। কিন্তু শুভেন্দু অধিকারী পালস টু পালস, শহর গ্রাম তার চেনা, তিনি প্রত্যেককে চেনেন। এই যারা এই বিদ্রোহী তালিকায় রয়েছে, তিনি মজা নিচ্ছেন, স্বাভাবিক নেবেন, কারণ তিনি রাজনীতিতে পরিপক্ক, তার বাবা শিশির অধিকারী। এবং তিনি বারবার করে যে কথাটা বলেন যে আমি যে মাটি থেকে এসেছি, যে মাটিটা বীরভূমি, বিপ্লবের মাটি। আর মেদিনীপুরের মানুষরা বিপ্লবী হয়, বিপ্লবের চেতনায় তারা সমৃদ্ধ হয়। তাই শুভেন্দুবাবুর যে বক্তব্য বিভিন্ন সময়, এবং আপনি যদি ফলো করে থাকেন, যে শুভেন্দু অধিকারীকে আপনারা বিরোধী হিসাবে পেয়েছিলেন, এলওপি হিসাবে, আমি একটা অদ্ভুত পরিবর্তন দেখছি 1 মাসের মধ্যে। তিনি কন্ট্রোল, সংযত কথাবার্তা বলছেন। আসলে তার পারিবারিক শিক্ষাটা খুব ভয়ঙ্কর। তো এবং যে মাটিতে মাতঙ্গিনী হাজরা, যে মাটিতে ক্ষুদিরাম বসু, এটা প্রায় উনি বলেছেন। আমি কথাগুলো কেন বলছি, তাহলে সুবিধা হবে। এবং তারপরে তিনি প্রায় বলতেন যে এটা বাস্তব, সতীশ সামন্তের কথা, সাংসদ সুশীল ধারার কথা, সাংসদ, এবং তাদের অবদানকে তিনি বারবার স্বীকার করেছেন, অনস্বীকার্যভাবে। তিনি বুক ফুলিয়ে তিনি গর্ব অনুভব করেছেন যে আমি সেই জেলা থেকে বিলং করি, কাছে তার বাড়ি এবং তার কিছু দূরে সমুদ্র, বঙ্গোপসাগর। কিন্তু রাজনৈতিক যে অবস্থান, বিরোধী হিসাবে থাকার সময় তিনি বিভিন্ন সময় বিধানসভা স্পিকার তৎকালীন বিমান বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্ন ইস্যুতে তাকে বিভিন্ন সময় কিন্তু সাসপেন্ড করেছেন, এবং তিনি তার বেতন কখনো কখনো তিনি বিভিন্ন সময় পরিত্যাগ করেছেন। আমি কেন বললাম কথাটা, আপনারা যদি কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে বাকিদেরকে কম্পেয়ার করেন, নিশ্চয়ই সেটা হবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তার কন্ট্রিবিউশন কি আছে? বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহ ধন্য ছিলেন বলে তিনি রাজ্যসভা যেতে পেরেছিলেন, তিনি এসএফআই করতেন। কিন্তু তারপরে তিনি সেই সিপিএম পার্টি সম্পর্কে তিনি কি মন্তব্য করেছিলেন সেটা মানুষ জানে। তাহলে তার আদি পার্টি সম্পর্কে তিনি যদি কুরুচিকর মন্তব্য করে থাকতে পারেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কও করতে পারবেন। যদিও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেত্রী হিসাবে থাকতে চান মানে দয়া করছে ব্যাপারটা। ওই যে বললাম ককরোচ আর গিরগিটি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দয়া করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নব্য তৃণমূলের যিনি নেতা, এটা কখন ইজ ইট পসিবল দ্যাট? মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছে এবং 34 বছরে বামফ্রন্টের যে শাসন, অপশাসন যাই বলুন না কেন, তা কিন্তু উড়ে ফেলে দিয়েছিল। তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন না। 1998 সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন, এই প্রশ্ন আসবেই। এই সংবাদ বিশ্লেষণ হওয়া দরকার আছে। তাই আগেও বলেছি, এখনো বলছি, এই নব্য তৃণমূল পার্টিটা কিন্তু উঠে যাবে। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু খুব হাসছেন ভেতরে ভেতরে। অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ, বয়সের সঙ্গে সঙ্গে তার জীবনবোধ বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, এবং তাকে আপনার বিভিন্ন ক্ষেত্রে তিনি মার্জিত,
দেখুন পলিটিক্যালি রাফলি থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ তার উপরে যে আক্রমণ থাকে, খুনের চেষ্টা বিভিন্ন সময় ঘটনাগুলো পরপর ঘটেছে, বারবার হাইকোর্টে যেতে হয়েছে। তাই আমি না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আমি বড় আকারে মানে আমার বিরাট ভাবে আমি নিচ্ছি। নেতা হিসাবে অবশ্যই সফল, আর নেত্রী হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সফল। কারণ 34 বছরের যে ব্যাটিং বামফ্রন্ট করেছিল সেটাকে যখন ফেলতে পেরেছে, অবশ্যই বড় নেত্রী। এবং গোটা ভারতবর্ষের এবং তার দলের শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত বলেছেন, দিলীপ ঘোষ পর্যন্ত বলেছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনের মধ্য দিয়ে বড় হয়েছে এবং তার সমৃদ্ধি হয়েছে, শ্রীবৃদ্ধি হয়েছে। তিনি ভুল করেছেন, তিনি ঠিক করেছেন, করেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভুল করেছেন যে বিভিন্ন টলিউড থেকে নিয়ে চলে এসছেন, অচেনা আগন্তুক সমস্ত, আজকে তার ফসল গুনতে হচ্ছে, শুনতে হচ্ছে কথা। 2 তারিখে যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে কজন ছিলেন তা আগেও বলেছি। তাই যারা নব্য তৃণমূল, সন্দীপন সাহা, তিনি কে? স্বর্ণকমল সাহার ছেলে। স্বর্ণকমল সাহা স্বর্ণকমল সাহা তো ভূমিকা আছে, তিনি তো দীর্ঘদিন বিধায়ক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। তার ছেলে কবে থেকে, তিনি কি 98 সালে পার্টি প্রতিষ্ঠার সময় ছিলেন? নিশ্চয়ই ছিলেন না, তখন তিনি শৈশব, খুবই ছোট ছিলেন বয়সে। সবে প্রথমবার জিতে এসেছেন, জিতে এসেই চ্যালেঞ্জ করছেন একজন একটা বড় পাঁচিলকে, যে পাঁচিলে উপরে বল মারলে বলটা কিন্তু টপকাবে না। নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে জয় আর পরাজয় থাকে। তাই আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন বারবার করে, আমার মনে আছে, যে মুখ্যমন্ত্রী নিরাপত্তার, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে নিরাপত্তার ক্ষেত্রে কোথাও যেন কোনো ফাঁক ফোকর বা সমঝোতা করা হবে না। এটাই তো গণতন্ত্র, এটাই তো বহুত্ববাদ, এটাই তো একটা সৌজন্য। যে আপনি, কারণ শুভেন্দু অধিকারী এটা, দেখুন তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একজন সংবেদনশীল মানুষ, একজন নেতা, কিন্তু অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে তারও তো মনে মনে হয় কখনো কখনো যে যে পার্টিতে আমি ছিলাম সে পার্টির আজকের এই ভগ্নদশায় তৈরি হয়েছে। অবশ্যই এর জন্য আমার একটা কথা মনে পড়ছে, প্রায় গৌতম দেবের কথা, যিনি বাম জমানায় মন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন এই তৃণমূল কংগ্রেস একদিন তাসের ঘরের মতো পড়ে যাবে। পড়ছেও তাই, একটার পর একটা উইকেট পড়ছে, একটার পর একটা বিধায়ক, প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হচ্ছে, ঠিকই আছে। কিন্তু মোশাররফ হোসেন যেটা ফুঁসে উঠলেন, ইটাহারে কেন ফুঁসে উঠলেন? জাভেদ খান, তিনি তো দীর্ঘদিন ছিলেন, তিনি চলে গেলেন এদিকে। শিউলি সাহা, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, মুকুল রায় না থাকলে তিনি পাঁশকুড়া থেকে টিকিট পেতেন না, তাকে বোধহয় মাঝখানে মন্ত্রীও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সাবিনা ইয়াসমিন, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, তিনি মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হয়েছেন, তিনি মধু খেয়েছেন, তিনি ফুল ফুটিয়েছেন। ফুল ফোটান, ফুলটা এখন ফোটাচ্ছেন, মানে যখন সবকিছু, মানে এখন, আগে তুমি খুব ভালো ছিলে, এখন তুমি খুব খারাপ, তার নেত্রী খারাপ, মানে তৃণমূলটা খারাপ। ওই তৃণমূলই তো আপনারা ছিলেন, মৌচাকে তো আপনারা ছিলেন, মধু তো আপনারা খেয়েছেন তো। তাই নিজের বিবেককে প্রশ্ন করবেন তো, যে পার্টিতে আপনাকে তাড়িয়ে, মানে আপনি পদত্যাগ করেছিলেন কংগ্রেস থেকে, আপনি সেখান থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস, আপনি মন্ত্রী হলেন, এখন আপনি বলছেন যে আপনি নব্য তৃণমূল। লোগোটা কোথায়? রাবার স্ট্যাম্পটা কোথায়? রেজিস্ট্রেশন কোথায়? স্পিকার জানেন তো গোটা বিষয়টা। এটা নিয়ে যদি মামলা হয় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, লোয়ার কোর্টে, তখন তো আদালত ঠিক করবে। আদালতের কি সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না। আমি আবার বলছি, ককরোচ পার্টি, গিরগিটি পার্টি অস্তিত্বহীন হয়ে যেতে পারে, অন্তত আমার সাংবাদিকতার অবজারভেশন সে কথাই বলে। তাই আমি যেমন শুভেন্দু অধিকারীর যা কাজকর্ম যেভাবে দেখছি, তা যেমন বলছি, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘদিন আন্দোলনের ক্ষেত্রে কোথায় আন্দোলনে ভুল ছিল, ত্রুটি ছিল, সমস্যা ছিল, তার কারণে রতন টাটা চলে গেছেন, টাটা গোষ্ঠী, নন্দীগ্রামের মতো ঘটনা, এগুলো ইতিহাস। এগুলো আমি আর নতুন করে রিপিট করছি না। তখন সন্দীপন সাহা ছিলেন না, যখন সেগুন নন্দীগ্রাম কেশপুর, তখন ছিলেন না এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তখন আরাম কেদারায় বসেছিলেন, তখন আপনি কোথায় বয়সে ছোট ছিলেন, আপনি তখন বামপন্থায় বিশ্বাস করতেন। তা আপনি বুঝবেন না এই সিঙ্গুরের ব্যাপারে, আপনার দল তখন জানতেন গোটা বিষয়টা। তাই আপনার মুখে বড় বড় কথা মানাচ্ছে না। আপনি বলছেন চোর চোর, বলছেন বেঈমান, তো বলছি বেঈমান ভালো, চোর ভালো না হতে পারে। বেঈমান কোনো অভিধানে নেই। চোর কিনা সেটা তো ঠিক করে বিচার ব্যবস্থা, বা নির্দোষ সেটাও ঠিক করে বিচার ব্যবস্থা। অরূপ রায়কে দেখলাম হাওড়ারে, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। চন্দনা সেনাকে দেখলাম, যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রশ্নে এসএসসিতে ইডি তাকে বারবার ডেকেছে,
এই দেখছিলাম, লম্বা তালিকা দেখছিলাম। এখন তারা এখন প্রাণ মানে প্রাণষ্ঠাগত, তারা এখন ফিরতে চাইছেন। আমি বলছি যে ফিরতে চাইছেন না, এরা যেটা চাইছেন যে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। তাই ককরোচ পার্টি বা গিরগিটি যাই বলুন না কেন, এটা ঠিক তাই। আর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ না হোক কাল বুঝতে পারবেন, মানে কেন বুঝতে পারবেন, যে যেহেতু তিনি পার্টিটা তৈরি করেননি, তিনি উড়ে এসেছেন, তিনিও হেলিকপ্টারে আসেননি, তিনি কিন্তু এই পার্টিতে এসে তিনি রাজ্যসভা দুবারের এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, তার পেনশনটা কনফার্ম হয়ে গেছে। লেফট ফ্রন্টের সময় তিনি ছিলেন। এরা হচ্ছে সুবিধাবাদী, এরা হচ্ছে রে ডুমুরের ফুল। তাই রাজনৈতিক অস্তিত্ব বিলোপ হবে কিনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব্য তৃণমূল, সেটা সময় বলে দেবে। আর সময় এটা বলে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তার নেতৃত্বের ভূমিকার ক্ষেত্রে কোথায় কোথায় ভুল ত্রুটি সংশোধন করার নিশ্চয়ই সেগুলো ভাববেন। সরকারটা 5 বছর থাকবে তো, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তা দিয়ে থাকতে হবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তিনি জানেন আন্দোলনের রূপ কিভাবে হতে পারে, কোন পথে যেতে পারে, কোন বাঁকে মোড় নিতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানে। কিন্তু কোনোভাবে বামপন্থীতে ছোট করা যাবে না, কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু সংখ্যায় এক, তা সত্ত্বেও কিন্তু গর্জন ব্যাপক। তাই বামপন্থী বলবেন না, ঠিকই বলছেন মোহাম্মদ সেলিম সাহেব, যে ওনাকে বামপন্থী বলে আমাদেরকে ছোট করবেন না। তিনি হঠাৎ হঠাৎ বিভিন্ন রং বদল করেন। এখন নব্য তৃণমূল, কাল যে অন্য কোনো দলে যাবেন না তার কি গ্যারান্টি আছে? আসলে রাজনীতিতে এই ঘটনাগুলো বারবার ঘটছে বলে যারা রাজনীতির প্রতি আকর্ষণ বাড়াতে চান, বা ছাত্রছাত্রী বা ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, তারা কিন্তু দেখছে গোটা পরিস্থিতিগুলো। এবং এই সরকার যে কাজকর্মগুলো করছে সেটাও যেমন দেখছে, দেখা উচিত। 1 মাসের শিশুকে আপনি সমালোচনা করতে পারেন না, তাকে সময় দিতে হবে, তাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, থাকা উচিত, সেগুলো সমালোচনা হবে। আর নিরপেক্ষতা বজায় রাখতে হবে, নিরপেক্ষতা আমি অন্তত বজায় রাখি, কারণ আমি শুরুতেই বলি যে আমি নিউট্রালি কাজটা করি এবং না কোনো দলদাসের কাজ করি। তাই আমার মনে যেটা হয়েছে 2004-এ সেই লোকসভাতে একা মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক 2026-এ দাঁড়িয়ে এই সন্ধিক্ষণে তার হাতে গোনা যদি কয়েকজন বিধায়ক থাকে, তাহলে আমি বলছি দিনের শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিটেড হবেন। কেন বেনিফিটেড হবেন? যারা মন্ত্রিসভায় ছিলেন, এই সমস্ত নামগুলো করছি, এই চন্দ্রনাথ সিনহা, অরূপ রায়, জাভেদ খান, শিউলি শাহ, তারা লালবাতি চেপেছেন, এসিতে থেকেছেন, সরকারি বাংলোয় থেকেছেন, বিভিন্ন জায়গাতে মিটিং করেছেন, এসিতে গেছেন, বিভিন্নভাবে সুবিধা পেয়েছেন, সুবিধা ভোগ করেছেন। আজকে হচ্ছে মানে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার কেউ হয়েছে, পর হয়েছে আমি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওদের কাছে এখন নিন্দিত, কিন্তু যারা আছেন তার সঙ্গে তারা বলছেন তো আছেন। আমি দেখছিলাম কুণাল ঘোষ, আহ গুলশান গুলশান মল্লিক দেখছিলাম, অনেকে আছে, কাথির হচ্ছে রে অখিলগিরি দেখছিলাম, এই সংখ্যাটা অনেক। তো এই প্রশ্নটা আমারও এসেছে যে সংখ্যাটা যখন 42 রাজ্যসভা লোকসভা মিলিয়ে, তারা সংখ্যাটা এখন কম কেন? ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এই যে কয়েকজন ছাড়া কোথায়, বাকিরা নেই কেন? কীর্তি আজাদ এবং হচ্ছে সত্যগণ সিনহা, ওটা তারা কোথায়? এটা প্রশ্ন উঠবে। যাই হোক, যখন আমি ককরোচ এবং গিরগিটির পার্টি যখন বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই পার্টির অস্তিত্ব বেশি দিন নয়, সেটা শুভেন্দুবাবু খুব ভালো করে জানেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেনই জানে, কারণ তিনি রাজনীতিতে অনেকের থেকে সিনিয়র। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে আছেন, অবশ্যই তাদের মধ্যে সিনিয়র তো বটেই। যেমন শোভেন্দু চট্টোপাধ্যায় অত্যন্ত সিনিয়র, এবং হচ্ছে রে শুভেন্দুবাবু একদম অভিজ্ঞ, এবং তিনি বুঝতে পারছেন যে কি হতে হতে চলেছে। এর ফাঁকে বামপন্থীদের একটা ব্যাপকভাবে অক্সিজেন যেটা যোগাবে এই নব্য আর আদির এই লড়াইয়ের মাঝখানে। কারণ রাস্তাঘাটে যখন বামপন্থীরা আওয়াজ তুলছেন হকার উচ্ছেদের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইস্যুতে, মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। তাই যারা আজকে ঘর ছেড়েছেন, দুয়ার ছাড়েননি, আমি বলছি আগামী দিনে তারা এই দুয়ারেই ফিরবেন এবং ঘরেও ফিরবেন। তো সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ভুল করবেন। আর দেখুন, ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বহু দল থেকে তারা বিধায়ক চলে গেছেন, এবং হচ্ছে যে নিয়ম, যে আইন, যেটা হচ্ছে বিধায়ক পদ খারিজ হওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন মামলা হয়েছে, সেগুলো লং প্রসেসে থেকে গেছে। তাই বিধানসভাতে আগামী 18ই জুন যখন হবে এবং রাজ্যপালের উপস্থিতির মধ্য দিয়ে বাজেট যখন পেশ হবে, দেখার আছে, খুব ইন্টারেস্টিং হবে। একদিকে শোভেন্দু চট্টোপাধ্যায় থাকবেন, একদিকে হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর উল্টো দিকে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা,
আরও থাকবেন, যাই না এখন অনেকটা দিন বাকি রয়েছে, সময় রয়েছে, তার মধ্যেই হয়তো পাত্তালি না গুটিয়ে ফেলে। আসলে এগুলো সব তালপাতার চাটাই তো, মানে যখন তখন গুটিয়ে ফেলা যায়। আর তৃণমূল কংগ্রেসের যে আপনার অনেক খারাপ গুণ আছে, অনেক খারাপ আছে, বিভিন্ন লুট দুর্নীতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা তো তদন্ত হবে, বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তদন্ত হবে, পুলিশ প্রশাসন তদন্ত করবে। কিন্তু এই যে সুবিধাবাদী যে পাখিগুলো আছে, এগুলোকে পরিযায়ী পাখি বলবেন কিনা বলতে পারছি না। তো এগুলোকে যদি আপনি বলেন বেঈমান, বেঈমানি বলবেন না কি কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যারা তাদের অতীতকে ভুলে যায়, যারা তাদের অস্তিত্বকে ভুলে যায়, তারা ভারতবর্ষের রাজনীতিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় যে বড় বড় যারা কথাগুলো বলছেন, এই নবতৃণমূলে যারা বলছেন বা বলবেন, তাদের কথা মানুষ শুনবে কি? নিশ্চয়ই শুনবে না। একটা সরকার 15 বছর ছিল, চলে গেছে, মানুষ হারিয়ে দিয়েছে, জিতেছেন 80টার সিট, তার মধ্যে আবার ফাটল। আসলে জিজার মতো করে জো জিতায় ওই সেকান্দার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণের ঘটনা, এই সোনারপুরে হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করলো, অনেকেই বলছেন অভিষেকের সিদ্ধান্ত ভুল ছিল। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো তখন আপনারা তো যেতেন, তো আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তো কালীঘাটে যেতেন তো। এবং এই ছেড়ে অনেকদিন পর আরো বিশ্বাসকে দেখছিলাম, গোটা সিস্টেমটাকে ব্রেক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা বাস্তব সত্য। তখন কেন বলেননি আপনারা? এখন হয়তো বলবেন যে তখন বলার জায়গা ছিল না, তখন কেন ভয় ছিল নাকি? যদি পদটা চলে যেত তাহলেই ধরে নেবো সুবিধাবাদী। মানে তখন যখন বলেননি, এখন বলছেন, তাহলে সুবিধাবাদী আপনারা তখন থেকে ছিলেন, শুধু সময়ের অপেক্ষায় ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁকে পড়বে, তারপর আমরা ঠিক উঠে পড়বো ওখান থেকে। এই পশ্চিমবঙ্গের বিধানসভার যে গরিমা, ওই ইতিহাস, ঐতিহ্য, আইন প্রণয়ন, সেগুলো স্পিকার ঠিক করবেন, কারণ স্পিকার ইজ অলমাইটি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা কারা থাকবেন সেটা সময় সময় বলবে। আমি বলছি পার্টিটা উঠে যাবে, এই নবতৃণমূল উঠে যাবে। তাই ককরোচ পার্টি হোক আর গিরগিটি হোক, এরা হচ্ছে বহুরূপী। এই বহুরূপীদের বিভিন্ন সময়ে বিভিন্ন কালার দেখা যায়। তাই আজকে যারা সন্দীপন, ঋতব্রত, জাভেদ খান, যারা যারা নাম করলাম, দেখবেন দুদিন পরে এদের কি অবস্থা হয়। এরা তখন নিজের দুয়ারই ফিরতে চাইবেন, পরে ঘরে। এগুলোকে বলা হয় রাজনৈতিকভাবে, এগুলো হচ্ছে যে সুবিধাবাদী, ধান্দাবাজ বলতে পারেন, ধান্দাবাজও ঠিক। সব কিছু নেওয়ার পরেও এখন বিদ্রোহ, বিদ্রোহ তখন হয়নি, এখন বিদ্রোহ হচ্ছে। যাই হোক, অনেকটা জটিলতা আছে এর মধ্যে, আইনি প্রক্রিয়া আছে, লোগোর ব্যাপার আছে। লোগো যেহেতু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর হাতে, রাবার স্ট্যাম্প তার হাতে, এখন এদেরকে করতে গেলে পার্টি ফরমেশন করে, নতুন করে রেজিস্ট্রেশন করিয়ে, নতুন করে লোগো, অনেক ব্যাপার আছে তার মধ্যে। স্পিকার কি করবেন, ঠিক করবেন, তার মধ্যে বিধায়করা অত মধ্যে ভাঙন শুরু হবে, তারা ফিরে যেতে চাইবেন তাদের নেত্রীর কাছে। এটা আমার অবজারভেশন থেকে আমি বললাম যে পার্টিটা উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দলটা। তাই ককরোচ পার্টি এবং হচ্ছে রে, আমি কাউকে ছোট করছি না, ককরোচ পার্টি এবং হচ্ছে রে একটা তো ঢেউ চলছে ভারতবর্ষ জুড়ে। কিন্তু গিরগিটি পার্টি, এ পার্টি উঠে যেতে বাধ্য হবে সময়ের কালের সঙ্গে সঙ্গে। কারণ যাদের চরিত্রায়ন হচ্ছে, রাজনৈতিক চরিত্রায়ন হচ্ছে রে মিথ্যার বেসাতি, এবং হচ্ছে রে ধান্দাবাজ, এবং হচ্ছে বেঈমান। বলছে না বা বেঈমান খারাপ শব্দ না, বেঈমান তো খারাপ শব্দ। এরা কটা দিন পরে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে নতুন সমীকরণের ক্ষেত্রে। সঙ্গে থাকুন, দেখুন আমার কথা মেলে কিনা। আমার ওপর রাগ ঢাক করলে আপনারা মন্তব্য করবেন, মন্তব্য করার অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনার কাউকে পছন্দ হোক না হোক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বিমান বসুর মতো মানুষ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আছে, নেত্রী আছেন। পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো কিন্তু মানুষ রয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা রয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে নতুন তরতাজা হচ্ছে নওশাদ সিদ্দিকী রয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস অনেক বেশি পরম্পরা। তাই আপনার এই কবিতা আবৃত্তি করা বিধানসভার ভেতরে কাকে শোনাবেন? ঋতব্রত বাবু, যেটা আমি সবাই করতে গেছিলেন, মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী আটকে দিয়েছিল। আপনি কবিতা আবৃত্তি, রবীন্দ্রনাথ, আপনি শেক্সপিয়ার, অনেক কিছু বলবেন টলবেন, কিন্তু বাস্তবটা হচ্ছে রে, লোকে তো বেঈমান বলছে, চোর তো কেউ বলছে না। আবার বলছি, চোর শব্দটা বিচার করবে বিচার ব্যবস্থা, বেঈমান শব্দটা খারাপ। আমার কথা ভেবে দেখবেন, এই দলটা আলটিমেট উঠে যাবে।
আমার প্রেডিকশন থেকে বলছি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। নমস্কার, আমি নয়ন রায়।